হ্যালো, হ্যালো, হ্যালো। আমার শোনা যাচ্ছে না? জি, আচ্ছা, তো তুমি কি করছো নাকি প্র্যাকটিস করছিলা? যে তোমাকে যে বলেছিলাম সেন্টেন্স মেকিং। জি করছিলাম। আচ্ছা, সো আই তোমার তোমার তো এখানে তো স্ক্রিনশট শেয়ার করতে পারবে না, আমাকে বলো কি কি করছো একটু বলো। প্রথমত কোন কোন নিয়মগুলো তোমাকে বলছিলাম আমি প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স মেকিং করা। ফার্স্ট স্ট্রাকচার ছিল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স মেকিং করা না? ওইটা দিয়ে কিছু জি, এক্সাম্পল গুলো বলো। প্রেজেন্টে যে সেন্টেন্স মেকিং দিয়ে কিছু এক্সাম্পল বাংলা এবং ইংলিশ বলো। হুম। হ্যালো। হ্যাঁ, বলো শুনতেছি, বলো প্রেজেন্টে যে স্ট্রাকচারে বলছিলাম সেন্টেন্স তৈরি করতে, এটা বলো বাংলা এবং ইংলিশ বলো। বাংলা এবং ইংলিশে বলো কি সেন্টেন্স তৈরি করছো, এটা আমাকে দেখাও, হোমওয়ার্কটা বলো। আমার কথা শোনা যাচ্ছে না? আমি ওই নিয়মগুলা করছি আর কি, কিভাবে হয়। আপনি একটা বাংলা কইন, আমি ইংলিশ বানাইয়া দেখাই। তাইলে আচ্ছা, তোমাকে তো বলছিলাম আমি নিজে কিছু তৈরি করার জন্য, হ্যাঁ, ওইটা প্রবলেম গুলো আমি সলভ করছি। এখন হলো আমরা শিখেছিলাম কি কি, আমরা শিখেছিলাম কিভাবে লং সেন্টেন্স তৈরি করা যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে প্রেজেন্ট টেন্স কিভাবে আমরা আইডেন্টিফাই করবো, সেন্টেন্সটা যে প্রেজেন্ট টেন্স এটা কিভাবে আইডেন্টিফাই করবো। নাম্বার টু হচ্ছে ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্স এবং মডেল ভার্ব। এখন আমরা এই নিয়মগুলো দিয়ে যে কোনো সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশ করবো। ফর এক্সাম্পল, যদি আমরা বাংলাতে ইংলিশ করি, যদি তুমি বলো রাইট অ্যাবাউট ইউর কান্ট্রি, তুমি তোমার দেশ সম্বন্ধে কিছু লেখো এবং বলো, সেক্ষেত্রে তোমাকে ওই স্ট্রাকচার গুলা মাইন্ডে রাখতে হবে। ফর এক্সাম্পল, যদি বলো বাংলাদেশ আমার মাতৃভূমি, ইংলিশ কি হবে? বাংলাদেশ আমার মাতৃভূমি, ইংলিশ কি হবে? এটার ইংরেজি কি হবে? বাংলাদেশ আমার নাম, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। মাদারল্যান্ড, ইহা একটি ছোট দরিদ্র দেশ। ইহা একটি ছোট দরিদ্র দেশ। হ্যাঁ। ইট ইজ এ স্মল হুম। পুয়ার কান্ট্রি। ইটস আ স্মল পুয়ার কান্ট্রি। বাংলাদেশে প্রায় 20 কোটি লোক সংখ্যা আছে। বাংলাদেশে প্রায় 20 কোটি লোক সংখ্যা আছে। ইংলিশ ইংলিশ বলো, বাংলাদেশে প্রায় 20 কোটি লোক সংখ্যা আছে। ইংলিশ কি হবে? প্রতিটা সেন্টেন্সকে, বাংলাদেশে হ্যাঁ, বাংলাদেশে প্রায় 20 কোটি লোক সংখ্যা আছে। বলো ইংলিশ বলো এটা। প্রথমে আমরা যদি এই সেন্টেন্সকে ইংলিশ করি, আমাদের প্রথমে লাগবে সাবজেক্ট গুলা। সাবজেক্ট হচ্ছে অ্যাবাউট 20 কোটি, হ্যাঁ, অথবা দেয়ার আর দিয়ে বলা যেতে পারে, অথবা অ্যাবাউট 20 কোটি ইংলিশ কি হবে? 20 কোটি সাবজেক্ট, ভার্ব অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি দেয়ার ব্যবহার করো, তখন তুমি সাবজেক্ট কোনটা এটা বের করো। সাবজেক্ট কি চিনতে পারছো? এটার মধ্যে কর্তা কোনটা, এটার মধ্যে কর্তা কোনটা, ক্রিয়া কোনটা, কর্ম কোনটা, এটা বুঝতে চিনতে পারছো নাকি? এই সেন্টেন্সের কর্তা কি, সাবজেক্ট কি? বুঝিয়ান না স্যার। সাবজেক্ট মানে হলো আমরা
এই একটা বাক্যের মধ্যে কাকে উদ্দেশ্য করছি, এখানে কাকে উদ্দেশ্য করছি, কাকে মেনশন করছি আমরা এখানে? হ্যাঁ, লোক সংখ্যা হবে। লোক সংখ্যা, লোক সংখ্যা 20 কোটি লোক সংখ্যা, এটা আগে আসবে। হ্যাঁ, 20 কোটি, এরপরে মূল ভার্ব না থাকলে আমরা কি বলছিলাম? 20 কোটিটা সাবজেক্ট, সরি লোক সংখ্যা এটা 20 কোটি লোক সংখ্যা পুরোটা সাবজেক্ট, 20 কোটি লোক সংখ্যা পুরোটা হলো সাবজেক্ট। হ্যাঁ, 20 কোটি মানুষ পুরোটা হলো কি? পুরোটাই সাবজেক্ট। এখন 20 কোটি মানুষ ইংলিশ কি হবে? 20 কোটি মানুষের ইংলিশ কি হবে? বিশ কোটি মানুষের ইংলিশ, হ্যাঁ, মিলিয়ন। মিলিয়ন। 1 মিলিয়ন সমান কত? 1 মিলিয়ন সমান কত? জানা আছে কি 1 মিলিয়ন সমান কত? জি না। 1 মিলিয়ন সমান হলো, 1 মিলিয়নের সমান হচ্ছে, ওইটা আমার বইয়ে আছে। হ্যাঁ, 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ। 1 মিলিয়ন সমান কত? 10 লাখ। হ্যাঁ, 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ। ইংলিশের যে সংখ্যাগুলো আছে, ইংলিশে 1 লাখকে কি বলা হয় জানা আছে? এটা আমার বইয়ে আছে, আমি লিখছি। 1 লক্ষ সমান ইংলিশে কি বলি আমরা? 1 লক্ষকে জানা আছে? 1 লক্ষকে 100,000। 100,000। 2 লক্ষ 200,000। আর যখন 10 লাখ হবে তখন হবে, 10 লাখ হলে তখন হবে 1 মিলিয়ন। এখন 10 লাখে যদি 1 মিলিয়ন হয়, 20 কোটিতে 1 কোটি সমান কত মিলিয়ন হবে? 1 কোটি সমান কত মিলিয়ন হবে? হ্যাঁ, 1 কোটি সমান কত মিলিয়ন হবে? 10 লক্ষ 1 মিলিয়ন নেই। হ্যাঁ, 10 লাখকে যদি 1 মিলিয়ন হয়, 1 কোটিতে কত মিলিয়ন হবে? 10 মিলিয়ন। 10 মিলিয়ন, 10 না, 10 মিলিয়ন। আর 20 কোটিতে কত মিলিয়ন হবে? 20 মিলিয়ন। 20 মিলিয়ন। এখন আমরা যদি ইংলিশ বলি, বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 20 কোটি, ইংলিশ কি হবে? বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 20 মিলিয়ন, ইংলিশ কি হবে? সাবজেক্ট আসবে। আমি এটাতে কি শিখেছি? সাবজেক্ট আসবে না? তুমি যে এত মাস ইংলিশ করছো বিভিন্ন কোচিং সেন্টারে, তোমাকে তো এগুলাই সেখানে সরাসরি আইএলটিএস করিয়েছে। প্রথম হলো তোমাকে একটা সেন্টেন্সকে নিজে বানিয়ে, আইএলটিএস মানে হলো মুখস্থ কিছু নেই, বানিয়ে বানিয়ে কথা বলা, লেখা। তুমি 10 মাস 5 মাস বিভিন্ন কোচিং সেন্টারে পড়ছো, তোমাকে এটা শিখাইনি। আমি তোমাকে বললাম হলো একটি সেন্টেন্সের প্রথম সাবজেক্টটা বের করতে হবে। সাবজেক্ট কোনটা? আমরা কাকে নিয়ে কথা বলছি? আমরা বলছি 20 কোটি মানুষকে, এটা সাবজেক্ট। বারবার তোমাকে বলছি আমি, 20 কোটি মানুষ সাবজেক্ট, এরপরে ভারত না থাকলে হবে এমিজার, বিভাগ, পরে অবজেক্ট। এবার ইংলিশ বানাও। 20 কোটি মানুষ, হ্যাঁ কি হবে? হ্যাঁ, there are 20 million. হ্যাঁ 20 million people in Bangladesh. There are 20 million people in Bangladesh। অথবা হতে পারে 20 million people are, এটাও এভাবে হতে পারে। আমরা 20 million কে সাবজেক্ট যদি আনি, 20 million people are in Bangladesh, এভাবে বলতে পারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ, অর্থাৎ তুমি বারবার যে কোনো সেন্টেন্সকে, যার সাথে তুমি যে বাংলা কথাগুলো বলো, এগুলোকে ফার্স্ট অফ অল ইংলিশে ট্রান্সলেট করতে চেষ্টা করো। আমি বারবার তোমাকে দেখিয়েছি। অর্থাৎ আমরা যেই কমন শব্দগুলো জানি, এই কমন শব্দ দিয়ে আমরা অনেক ইংলিশ কথা বলতে বা লিখতে পারি। কিন্তু আমাদের বাঙালিদের সমস্যা হলো আমরা নিজে সেন্টেন্স নিজে নিজে বানানো জানি না, আমরা মুখস্থ করি। এটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। আমরা ক্লাস 1 থেকে এই মুখস্থ করে করে পরীক্ষায় পাস করছি। পাস করে যখন আইএলটিএস এক্সাম দিচ্ছি, তখন আমরা তারপরেও এটা শিখি না। আমরা কোচিং সেন্টারে যাই,
গিয়ে প্রথমে আইএলটিএস কোর্সে ভর্তি হয়ে যাই, ভর্তি হয়ে 2বার 3বার পরীক্ষা দিয়ে টাকা নষ্ট করি। সো তোমাকে আমি বারবার বলেছি যে এই বাংলা কথাগুলো আমরা বলি এগুলাকে আগে ভাগ করতে হবে, কোনটা আগে এরপরে কোনটা এরপরে কোনটা ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে দেয়ার আর অথবা about 20 million people are in বাংলাদেশ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, ইংলিশ কি হবে? স্যার ওই যে there are 20 million people in বাংলাদেশ, এখানে তো প্রায় টোটাল আচ্ছা এটা পরে, এখন বলো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তুমি এটা অতগুলো মাথার মধ্যে তোমার আসবে না, তুমি আমি যে সহজে যেটা বলছি সেটা বলো, সবগুলো মাথা তোমার আসতেছে না। এখন বলো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, ইংলিশ বলো। বাংলাদেশ একটি নদীমাতৃক, এটা ইংলিশ কি হবে? বাংলাদেশ is a হ্যাঁ river, বাংলাদেশ ইজ আর এ না, সাউন্ড হলো ইজ আর, এ শব্দ ইংলিশে নাই, এটা হচ্ছে বাংলাদেশ ইজ আ রিভারান কান্ট্রি। বাংলাদেশ ইজ আ রিভারান কান্ট্রি অর্থ হলো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের না স্যার আগে বাংলাদেশ ইজ আ রিভারান কান্ট্রি। রিভারান কান্ট্রি অর্থ কি? বাংলাদেশ ইজ দানা, ইজ দানা, ইজ এ, এ না এটা আ হবে, সাউন্ড হলো এ বি সি সাউন্ড তো জানি না আমরা, আমরা তো ক্লাস 1 থেকে আমাদেরকে মাস্টারে পড়াইছে এ বি সি, মাস্টার ডিগ্রি পাস করে আমরা বলি এ, এ কোনো শব্দ ইংলিশে নেই। ইজ আ রিভারান, রিভারান মানে নদী মাতৃক, ইজ আ রিভারান কান্ট্রি অর্থাৎ হলো বাংলাদেশ একটি কি নদী মাতৃক দেশ। পরে বলো বাংলাদেশ ইজ আ রিভারান কান্ট্রি। বাংলাদেশ ইজ আ রিভারান কান্ট্রি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে, ইংলিশ করো। ওটা লিখি না বুঝতে পারবে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে। গ্রামে বসবাস করে। বেশিরভাগ মানুষ সাবজেক্ট প্রথমে যে কোনো সেন্টেন্সকে আমরা যখন ইংলিশ করব আগে সাবজেক্টটা কি আগে বের করব, এরপরে ভার্ব খুঁজে আসছে না দেখবো, পরে অবজেক্ট সিকোয়েন্স মনে করতে হবে। আমরা সাধারণত এই ওয়ার্ড গুলার ইংলিশ জানি। হ্যাঁ বেশিরভাগ মানুষ, ভার্ব কি? বেশিরভাগ মানুষ, এটা ম্যাক্সিমাম, এটা বেশিরভাগের ইংলিশটা দেখো। ভার্ব কি? ভার্ব কোনটা? ভার্ব কি? বসবাস করা। হ্যাঁ বসবাস করা ইংলিশ কি? বসবাস করা ইংরেজি কি? লিভ অর্থ বসবাস করা। হ্যাঁ গ্রাম ইংলিশ কি? ভিলেজ। তাহলে আমরা তো এখানে সবগুলো শব্দের ইংলিশ জানি, কিন্তু ইংলিশ এটা তো আমরা সাজিয়ে লিখতে পারি না, কারণ হচ্ছে প্রথমে সাবজেক্ট ভার্ব এটা আমরা ভাগ করতে পারি না। এখন সাবজেক্ট কি হবে? সাবজেক্ট বেশিরভাগ মানুষ। বেশিরভাগ মানুষ ইংলিশ কি? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম না, মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল ইন বাংলাদেশ, মোস্ট অফ দ্য পিপল ইন বাংলাদেশ, এটা সাবজেক্ট, এটা আগে আসবে। এরপরে ভার্ব কি আসবে? ভার্ব কি হবে? পিপল, most of the people না, most of the people in Bangladesh, most of the people in Bangladesh, most of the people in Bangladesh, বাংলাদেশ। হ্যাঁ পরে ভার্ব কি হবে? most of the people in বাংলাদেশ। হ্যাঁ ভার্ব কি? গ্রামে বসবাস।
বসবাস করে ইংলিশ কি? লিভ ইন ভিলেজ। লিভ ইন ভিলেজ, লিভ ইন ভিলেজ। Most of the people in Bangladesh live in village. লিভ ইন ভিলেজ অর্থাৎ তুমি কেন আর হলো না? কেন আর হলো না? যে most of the people আর কখন হয় সেটা তো তোমাকে আমি আগে বলেছি, যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা এম ইজ আর ব্যবহার করি, যাকে বলা হয় বি ভার্ব। তোমাকে অনেকবার আমি বলেছি, তোমাকে আমি অনেকবার বলেছি, একবার না মনে হয় 100বার তোমাকে বলেছি। আমি বলেছিলাম যে ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স করা যায় না। তখন যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব না থাকে তখন হবে এম ইজ আর, কিন্তু তুমি সেটা প্র্যাকটিস করো নাই, যেন তোমার মাথায় আসতেছে। এই জন্য বারবার আমি বলতেছি, তোমার যে পুরানা পদ্ধতি লেখাপড়া যেটা তুমি এত বছর শিখেছো, ওই মেথডে ইংলিশ শেখা যায় না। তোমাকে ওই সবগুলা মেথড বাদ দিতে হবে, মানে আশা মাথা থেকে হবে। ওই মেথড গুলা তোমাকে বাদ দিতে হবে। You have to remove all method of learning English. এখন বলো তুমি বাংলাদেশে কি বলেছি, বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে নাকি? ইংলিশ কি হবে এটার? জি। ইংলিশ কি হবে? Most of the people in Bangladesh হ্যাঁ, live in village. লিভ ইন ভিলেজ। গ্রামের মানুষরা কঠোর পরিশ্রম করে। অর্থাৎ একটা জিনিস দেখো, এই যে বাক্যগুলা এগুলার কিন্তু ইংলিশ আমাদের জানা আছে। আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের টিচাররা আমাদেরকে সঠিকভাবে ইংলিশ শেখার মেথড শেখায় না। আমাদেরকে বলে তুমি প্যারাগ্রাফ মুখস্থ করো, রচনা মুখস্থ করো। দিস ইজ নট দ্য ওয়ে অফ লার্নিং ইংলিশ। এটা এভাবে ইংলিশ শেখা যায় না। ইংলিশকে তোমাকে নিজে তৈরি করতে হবে, নিজে এনিথিং তোমাকে তৈরি করে লিখতে এবং বলতে জানতে হবে। এভাবে তুমি ইংলিশ শিখো, তাহলে পারবে। তাই কি হবে, গ্রামের বেশিরভাগ মানুষরা কঠোর পরিশ্রম করে। ইংলিশ কি হবে? তারপর স্যার আমি হ্যাঁ, লিখি তাইলে আবার চর্চা করবো বলা। গ্রামের বেশিরভাগ মানুষরা আমি ওটা লিখি, তারপর আরেকবার যখন দেখুন তখন আলাদা কঠোর পরিশ্রম করে। হ্যাঁ, গ্রামের বেশিরভাগ মানুষরা কঠোর পরিশ্রম করে। রং ওয়েতে আমরা ইংলিশ শিখতে শিখতে আমাদের মাথাটা নষ্ট হয়ে গেছে। আমরা তো মানে ইংলিশ শিখতে যাই, টাকা নষ্ট করি, কিন্তু প্রবলেমটা হলো আমরা সঠিক জায়গায় ইংলিশ শিখতে সঠিক জায়গায় যাই না। রং ওয়েতে ইংলিশ শিখতে শিখতে আমাদের অনার্স পাস করছো, মাস্টার্স পাস করছো, নার্সিং কোর্স করছো ইংলিশে, তারপরেও তো মানে আমাদের এই ইংলিশ আর এভাবে একটা নর্মাল জিনিস বিষয় আমাদের মাথায় আসতেছে না। হ্যাঁ বলো, কি বলছিলাম বলো? গ্রামের বেশিরভাগ মানুষরা কঠোর পরিশ্রম করে। Most of the people in Bangladesh. হ্যাঁ, না মোস্ট অফ বাংলাদেশ না, বলছি গ্রামের বেশিরভাগ মানুষরা কঠোর পরিশ্রম করে। তাহলে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা? গ্রামের বেশিরভাগ মানুষ, এটা হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। এর ভার্ব কোনটা? আচ্ছা, সাবজেক্টে আমি কিলা বসাইবো? মোস্ট অফ দা পিপল ইন ভিলেজ। মোস্ট অফ দ্য পিপল ইন ভিলেজ। পরে ভার্ব কোনটা? আমি এটা লিখি, মোস্ট অফ দা পিপল ইন ভিলেজ। বিভিন্ন কোচিং সেন্টার যাই আমরা, এলস করি, হেক্সাস ম্যাক্সাস, এগুলোতে টাকা নষ্ট হচ্ছে, মানুষ একটা সেন্টেন্সও ইংলিশ বানিয়ে বলতে পারি না। এমন সমস্যা আমাদের, মানে শুধু ইংলিশের কারণে আমাদের লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। কঠোর পরিশ্রম করে, এটা অবজেক্ট। অবজেক্ট না, এটা হলো কঠোর পরিশ্রম করা হলো ভার্ব। হ্যাঁ, কঠোর পরিশ্রম, পরিশ্রম করা ভার্ব।
কঠোর পরিশ্রম করা হলো ভার্ব। তাহলে কি হবে? মোস্ট অফ দ্য পিপল ইন ভিলেজ ওয়ার্ক হচ্ছে ভার্ব, ওয়ার্ক হার্ড। হার্ড অর্থ কঠোর। ইংলিশ হবে কি? মোস্ট অফ দ্য পিপল ইন ভিলেজ ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড। মোস্ট অফ দ্য পিপল ইন ভিলেজ এরিয়া ওয়ার্ক হার্ড অর্থাৎ হলো গ্রামের বেশিরভাগ মানুষ হ্যাঁ ওই যে করে, পরিশ্রম করে। ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক করত কাজ করা, ওয়ার্ক করত তারা কাজ করে। ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা। ওয়ার্ক হার্ড এর বাংলা হলো কঠোর পরিশ্রম করা। হ্যাঁ, ওয়ার্ক হার্ড এর বাংলা হচ্ছে কঠোর পরিশ্রম করা। তুমি নার্সিং কোর্সের মধ্যে অনেক ওয়ার্ড শিখেছো, অনেক বই পড়েছো। আমাদের দেশে অনেক ডাক্তাররা আছে, সবগুলো ইংলিশ মিডিয়াম পড়ে। তুমি পড়েছো নার্সিং, ইংলিশ পড়ছো, কিন্তু এখন দেখো নর্মালি বিষয়গুলো তোমার মাথায় নাই, কারণ হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। আমাদের এই প্রবলেমটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের মধ্যে আছে। অনার্স ফার্স্ট, মাস্টার্স ফার্স্ট, ডাক্তার, নার্স। আমার অনেক স্টুডেন্ট আছে ডাক্তার, ওসমানী মেডিকেলের ডাক্তার অনেক স্টুডেন্ট আছে, রাগীবাড়ির ডাক্তার আছে। তারা বলে আমি মুখস্থ করে করে ডাক্তার হয়ে গেছি, কিন্তু সে পড়েছে ইংলিশ মিডিয়ামে ডাক্তার, তুমি পড়েছো ইংলিশ মিডিয়ামে নার্সিং। প্রবলেমটা হলো আমাদের ইংলিশ শিখার ওয়েটা আমরা জানি না, আমাদেরকে শেখানো হয়নি। পরে এভাবে তুমি কি করো, এভাবে কয়েকটা নিজের মতো সেন্টেন্স বানিয়ে বানিয়ে, তোমাকে বলছিলাম লেখার জন্য, তুমি হয়তো লেখছো, এটা লেখো নাই মনে হয়, লেখছো? দেখছি না, আমি শুধু ওই বইটাই প্র্যাকটিস করি।